আচ্ছা, একটু ভাবুন তো একটা দৃশ্য। বিশাল আকাশ ছোঁয়া একটা লোহার যন্ত্র, দেখতে ঠিক একটা রক্তমাংসহীন ভয়ঙ্কর অসুরের মতো, যার আছে কেবল কঠিন লোহার চোয়াল, আর সেই চোয়াল দিয়ে সে আষ্টে পিষ্টে চেপে ধরে আছে একটা জীবন্ত চঞ্চল পাহাড়ি ঝর্ণাকে। মানে ঝর্ণার স্বাভাবিক পথ একেবারে রুদ্ধ। শুনে মনে হতে পারে এটা বোধহয় কোনো আধুনিক সাইফাই ডিস্টোপিয়ান সিনেমার প্লট, তাই না? হ্যাঁ, শুনলে তো সেরকমই লাগে। কিন্তু অবাক করার বিষয় হলো এটি আসলে 1 শতাব্দীরও বেশি পুরনো একটা লেখার প্রেক্ষাপট। একদম তাই। আর এই প্রেক্ষাপটটি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় আরও অনেক বেশি প্রাসঙ্গিক। কোনো সন্দেহ নেই তাতে। তো আজ আমরা যে পাণ্ডুলিপিটা নিয়ে একেবারে গভীরে গিয়ে একটা বিস্তারিত ব্যবচ্ছেদ করতে যাচ্ছি, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত নাটক মুক্তধারা। দারুণ একটা বিষয়। আজকের এই আলোচনার মিশনটা খুব পরিষ্কার। প্রযুক্তি বা যন্ত্র যখন কেবল সাধারণ মানুষের উপকারের বদলে ধরুন রাষ্ট্রের ক্ষমতার হাতিয়ার হয়ে ওঠে, যখন তা মানুষের স্বাভাবিক স্বাধীনতা আর প্রকৃতির মুক্ত কণ্ঠকে চেপে ধরতে চায়, তখন তার পরিণতি ঠিক কিভাবে এগোয় সেটাই আজ আমরা খুঁটিয়ে দেখব। হ্যাঁ, এবং এই কাহিনীর একেবারে শুরুতেই কিন্তু একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সাথে আমাদের পরিচয় ঘটে। উত্তরকূট নামের একটা জায়গা, যেখানে একদিকে রয়েছে মানুষের তৈরি যন্ত্রের আকাশ ছোঁয়া দম্ভ, আর অন্যদিকে প্রকৃতির মুক্ত প্রবাহ এবং মানুষের আত্মিক জাগরণ। ঠিক এই দুয়ের যে সংঘাত, সেটা কিভাবে কাজ করে তা বোঝাটা খুব জরুরি এই আলোচনায়। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। উত্তরকূট রাজ্যের প্রকৌশলী, যাকে সবাই যন্ত্ররাজ বিভূতি বলে ডাকে, সে দীর্ঘ 25 বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে একটা বিশাল বাঁধ নির্মাণ করেছে। 25 বছর, বিশাল ব্যাপার। হ্যাঁ, আর এই বাঁধ দিয়ে সে ওই মুক্তধারা নামের ঝর্ণার জলপ্রবাহকে পুরোপুরি আটকে দিয়েছে। রাজ্যের সাধারণ মানুষ কিন্তু আনন্দে আত্মহারা। তারা এই বাঁধকে প্রকৃতির ওপর মানুষের এক বিশাল বিজয় হিসাবে দেখছে। একেবারে উৎসবের আমেজ সেখানে। কিন্তু একটু যৌক্তিকভাবে ভাবলে, একটা রাষ্ট্র যখন এত বড় একটা প্রকল্প হাতে নেয়, তখন তো তার পেছনে দেশের মানুষের একটা বৃহত্তর স্বার্থ থাকে, তাই না? বিভূতি তো আসলে একজন প্রকৌশলী হিসেবে তার নিজের দেশের জন্য একটা বড় কাজ করছে। হ্যাঁ, দৃশ্য তো সেটাই মনে হয়। তাকে শুরুতেই খলনায়ক হিসাবে দেখার তো কোনো কারণ নেই। সে তো আর নিজের স্বার্থে কিছু করছে না। এখান থেকেই আসলে সবচেয়ে চমকপ্রদ দিকটা শুরু হয়। এই প্রকল্পের পেছনের আসল উদ্দেশ্য এবং সেটা হাসিল করার প্রক্রিয়াটা যদি আমরা দেখি, আচ্ছা, বিভূতি হয়তো কারিগরি দিক থেকে সফল, কিন্তু তার এই সফলতার একটা খুব অন্ধকার দিক আছে। এই তথাকথিত উন্নয়নের জন্য যে বিপুল সংখ্যক মানুষকে জোর করে কাজে লাগানো হয়েছে, তাদের জীবনের কোনো মূল্য বিভূতির কাছে নেই। ও আচ্ছা, মানবিক মূল্যবোধের জায়গাটা শূন্য। একদম তাই। নাটকে আমরা দেখি অম্বা নামের এক মা, সে পাগলের মতো তার ছেলে সুমনকে খুঁজছে, কারণ সুমনকে এই বাঁধ নির্মাণের কাজে জোর করে ধরে আনা হয়েছিল এবং সে আর ফেরেনি। কি সাংঘাতিক! শুধু তাই নয়, বটু নামের এক বৃদ্ধের 2 নাতিও ওই বিশাল লোহার যন্ত্রের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে। এটা অনেকটা এমন যে ধরুন একটা শহরের মাঝখানে ঝকঝকে নতুন আকাশচুম্বী বহুতল ভবন গড়ে তোলা হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু সেই ভবনের ভিত্তিমূলে যে শ্রমিকরা চাপা পড়ে মারা গেছে, তাদের কান্নার আওয়াজ ওই কাচের দেয়াল ভেদ করে বাইরে আসছে না। কিন্তু আমার প্রশ্ন হলো, বিভূতির মতো একজন শিক্ষিত মানুষ এই হাহাকারগুলোকে কিভাবে নিজের বিবেকের কাছে জাস্টিফাই করে? সে কি এসব একদমই দেখতে পাচ্ছে না? আসলে বিভূতি এগুলো দেখতে চাইছেই না। যখন যুবরাজ অভিজিতের দূত বিভূতিকে এসে মনে করিয়ে দেয় যে তার এই বাঁধ বানাতে গিয়ে কত মানুষ মাটি চাপা পড়েছে, বন্যায় ভেসে গেছে, তখন বিভূতি খুব ঠান্ডা মাথায় উত্তর দেয় যে তাদের প্রাণ দেওয়া ব্যর্থ হয়নি, কারণ বাঁধ নির্মাণ তো সফল হয়েছে। মাই গড! মানুষের জীবনের চেয়ে তার প্রজেক্ট বড়? ঠিক তাই। অর্থাৎ মানুষের এই আত্মত্যাগ বা কান্না বিভূতির কাছে কেবল উন্নয়নের কাঁচামাল। এখানে একটা ভয়ঙ্কর মনস্তত্ত্ব কাজ করে, যাকে বলা যায় প্রযুক্তিগত অন্ধত্ব। প্রযুক্তিগত অন্ধত্ব বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? হলো যখন যন্ত্রের ক্ষমতা এবং নির্মাণের অহংকার মানুষের চোখের ওপর এমন একটা পর্দা ফেলে দেয় যে সাধারণ মানুষের জীবন, আবেগ
বা প্রকৃতির অধিকারকে নিতান্তই অপ্রয়োজনীয় মনে হয়। বুঝতে পারছি। বিভূতি মনে করে জল, বালি আর পাথরের বাধা ভেদ করে মানুষের বুদ্ধি জয়ী হয়েছে, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। তার মানে মানুষের লাশের উপর দাঁড়িয়ে যে অগ্রগতি, সেটাকেই তারা চূড়ান্ত সাফল্য বলে ধরে নিচ্ছে। একদম। কিন্তু দাঁড়ান একটু, জোর করে সাধারণ মানুষকে দিয়ে কাজ করানো, তাদের প্রাণ যাওয়া, সাধারণত ইতিহাসে দেখা যায় এ ধরনের ঘটনায় তো মানুষের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে উঠতে বাধ্য করছেন। তারা বিদ্রোহ করার বদলে ভৈরব মন্দিরে গিয়ে উৎসব করছেন কেন? কারণ এই বাঁধ নির্মাণের গল্পটা কেবল প্রকৃতির ওপর মানুষের বিজয়ের গল্প নয়, এটি আসলে রাজনৈতিক নিয়ন্ত্রণের এক অত্যন্ত সুনিপুণ চাল। ও আচ্ছা, মানে এর পেছনে একটা পলিটিক্যাল এজেন্ডা আছে। একেবারে। রাজা রণজিৎ খুব ভালো করেই জানেন যে ভৌত একটা বাঁধ দিয়ে কিভাবে পুরো একটা মানসিক বাঁধ তৈরি করা যায়। মানসিক বাঁধ মানে ফিজিক্যাল কাঠামোর বাইরে গিয়েও মানুষের চিন্তাকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঠিক তাই। জল আটকানোটা তো একটা প্রতীক মাত্র, আসল উদ্দেশ্য হলো ক্ষমতা এবং অর্থনীতি। উত্তরকূটের প্রতিবেশী রাজ্য হলো শিবতরাই। এই শিবতরাইয়ের মানুষের বেঁচে থাকার, চাষবাস করার একমাত্র সম্বল হলো এই মুক্তধারার জল। আচ্ছা, মানে জলের ওপর তারা পুরোপুরি নির্ভরশীল। হ্যাঁ, আর রাজা রণজিৎ এবং তার মন্ত্রী এই জলের প্রবাহ আটকে দিয়ে আসলে শিবতরাইয়ের মানুষের বেঁচে থাকার অধিকারটাকেই নিজেদের মুঠোর ভেতর নিয়ে আসতে চেয়েছেন। ওহ, বুঝতে পেরেছি। উদ্দেশ্যটা তাহলে খুব পরিষ্কার, তাদের ভাতে জলে মেরে বশ্যতা স্বীকার করতে বাধ্য করা। একদম ঠিক, যাতে তাদের ওপর ইচ্ছে মতো কর চাপিয়ে দেওয়া যায়। কিন্তু নিজের দেশের মানুষ যাতে এই অমানবিক কাজটাকে সমর্থন করে, তার জন্য তো একটা জাস্টিফিকেশন দরকার। তারা মেনে নিচ্ছে কেন? আর এখানেই শুরু হয় মগজ ধোলাই। এই মগজ ধোলাইয়ের বিষয়টা কিভাবে কাজ করছে? রাষ্ট্র কি সরাসরি এসে মানুষকে বলছে যে অন্যদের ঘৃণা করো? সরাসরি নয়, বরং প্রাতিষ্ঠানিকভাবে। উত্তরকূটের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় পাঠশালায় গুরুমশাই ছোট ছোট শিশুদের মনে শিবতরাইয়ের মানুষদের প্রতি ঘৃণা আর অন্ধ জাতীয়তাবাদের বীজ বপন করছেন। ছোট বাচ্চাদের মনে? এটা তো ভয়ঙ্কর। হ্যাঁ, শিশুদের শেখানো হচ্ছে যে উত্তরকূটের মানুষ জন্মগতভাবে শ্রেষ্ঠ, তারা দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত, আর শিবতরাইয়ের মানুষ হলো অপবিত্র, দেবতাদের উচ্ছিষ্ট পোড়ামাটি দিয়ে তৈরি। উফ, এটা তো সাংঘাতিক। রাষ্ট্রযন্ত্র কিভাবে একদম ছোট বয়স থেকে প্রাতিষ্ঠানিক ঘৃণার এমন নিখুঁত চাষাবাদ করে। এটাই রাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র। ভাবলে মনে হয় এটা যেন আজকের দিনের কোনো হাইলি টার্গেটেড সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমের মতো কাজ করছে। দারুণ একটা তুলনা টেনেছেন। তাই না? যে অ্যালগোরিদম শুধু একটা নির্দিষ্ট বয়সের বা গোষ্ঠীর মানুষকে এমন সব কন্টেন্ট বা প্রোপাগান্ডা ফিডে দেখাতে থাকে যাতে তারা অন্যদের প্রতি তীব্র ঘৃণা নিয়ে বড় হয়। তারা বাইরের আর কোনো সত্য জানতেই পারে না। ঠিক বলেছেন, কারণ তাদের চারপাশে তথ্যের একটা অদৃশ্য দেওয়াল তুলে দেওয়া হয়েছে। যদি আমরা বিষয়টাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, বলুন। দেখা যাবে একটি রাষ্ট্র যখন অন্য একটি জাতিকে শাসন বা শোষণ করতে চায়, তখন তার কেবল জলের প্রবাহ আটকালে চলে না, মানুষের চিন্তার প্রবাহটাও আটকাতে হয়। একদম, চিন্তার স্বাধীনতা কেড়ে নেওয়াটা সবচেয়ে জরুরি। রাষ্ট্র খুব ভালো করেই জানে যে অস্ত্রের চেয়েও চিন্তার নিয়ন্ত্রণ অনেক বেশি শক্তিশালী। গুরুমশাইয়ের এই পাঠশালা আসলে সেই মানসিক বাঁধ। ছোটবেলা থেকে এমনভাবে মগজধোলাই করা হচ্ছে যাতে উত্তরকূটের মানুষ শিবতরাইয়ের মানুষদের মানুষ বলেই মনে না করে। অর্থাৎ তাদেরকে ডিহিউম্যানাইজ করা হচ্ছে। ঠিক, যখন কাউকে মানুষ হিসেবে গণ্য করা হয় না, তখন তার প্রতি অবিচার করাটা আর অপরাধ বলে মনে হয় না, বরং সেটাকেই জাতীয়তাবাদ বা রাষ্ট্রের প্রতি কর্তব্য বলে মনে হতে থাকে। এই দম্ভান্ত করার রাজনৈতিক ও মানসিক নিয়ন্ত্রণের মধ্যেই তো বিদ্রোহের জন্ম হওয়ার কথা। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, সেই বিদ্রোহের স্ফুলিঙ্গটা কোনো ধরুন নিপীড়িত কৃষকের ঘর থেকে আসছে না। না, একেবারে অপ্রত্যাশিত একটা জায়গা থেকে আসছে। স্বয়ং রাজপ্রাসাদের ভেতর থেকে উত্তরকূটের যুবরাজ অভিজিৎ এই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। হ্যাঁ, যুবরাজ অভিজিতের চরিত্রটি এই কাহিনীর সবচেয়ে বড় প্যারাডক্স। কিভাবে? সে জানতে পারে যে সে আসলে রাজপরিবারের রক্ত বহন করছে না, তাকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল ওই মুক্তধারার ঝর্ণার কাছেই। ও আচ্ছা, মানে তার অরিজিন ওই ঝর্ণা। হ্যাঁ, আর এই সত্যটা জানার পর তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়।
মুক্তধারার সাথে তার যেন এক আধ্যাত্মিক নারীর টান তৈরি হয়। তার মনে হতে থাকে ওই প্রাসাদের সিংহাসন বা রাজকীয় পরিচয় আসলে তার নিজের প্রাণের প্রবাহকে আটকে রাখা এক অদৃশ্য বাঁধ। একটা অদ্ভুত কানেকশন। তাই যখন সে দেখে তার রাজ্য শিবতোরায় নিরীহ মানুষদের ভাতে জলে মারার বন্দোবস্ত করছে, তখন তার ভেতরের মানবতা জেগে ওঠে। এবং সে যা করে সেটা রীতিমতো যুগান্তকারী। সে শিবতোরায়ের মানুষদের বাঁচাতে নন্দী সংকট নামের একটা দুর্গম পথ খুলে দেয়, তাই না? ঠিক তাই। এই পথটি উত্তরকূটের রাজাদেরই অনেক পুরনো দিনের বন্ধ করা একটা পথ ছিল। এই পথ খোলার ফলে শিবতোরায়ের মানুষ বাইরের দুনিয়ার সাথে বাণিজ্য করার সুযোগ পায়, তাদের অন্য কষ্ট দূর হওয়ার একটা রাস্তা তৈরি হয়। কিন্তু দাঁড়ান, এখান থেকে এই বিষয়টা আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আচ্ছা, একটু অন্যভাবে ভাবলে অভিজিৎ তো উত্তরকূটের যুবরাজ। বৃহত্তর মানবতার খাতিরে কাজ করলেও রাজনৈতিকভাবে বিচার করলে সে কি নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে না? এটা একটা বড় প্রশ্ন বটে। নিজের জাতির স্বার্থ, নিজের দেশের একচেটিয়া অর্থনৈতিক সুবিধা এভাবে অবলীলায় জলাঞ্জলি দেওয়া কি একজন রাষ্ট্রনায়কের পক্ষে এতই সহজ? তাকে তো চাইলেই দেশদ্রোহী তকমা দেওয়া যায়, তাই না? এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। একজন দেশপ্রেমিক বলতে আসলে কি বোঝায়? হ্যাঁ, সেটাই তো। যে অন্ধভাবে দেশের সব অন্যায় নীতিকে সমর্থন করে সে, নাকি যে তার দেশকে অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনতে চায় সে? অভিজিতের লড়াইটা একটু বিশ্লেষণ করলে দেখা যাবে সে আসলে কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে লড়ছে না। তাহলে তার লড়াইটা ঠিক কার বিরুদ্ধে? তার লড়াইটা হলো শোষণের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। সে মন্ত্রীকে স্পষ্টই বুঝিয়ে দেয় যে সে আসলে উত্তরকূটকেও এই শোষক হওয়ার দুর্গতি এবং পাপ থেকে মুক্তি দিতে চাইছে। ও, মানে সে তার নিজের দেশকেই পাপ থেকে বাঁচাতে চাইছে। একদম। যখন রাষ্ট্রের আইন সরাসরি মানবতার বিরুদ্ধে দাঁড়ায়, তখন একজন বিবেকবান মানুষের আসল আনুগত্য কার প্রতি হওয়া উচিত? একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার প্রতি, নাকি বৃহত্তর মানব সত্তার প্রতি? তার মানে তার কাছে জাতীয়তাবাদের চেয়ে মানবতাবাদ অনেক বড় হয়ে দাঁড়াচ্ছে। ঠিক তাই। সে এমন একটা পথ বেছে নিয়েছে যেখানে নিজের রাজকীয় পরিচয়, ক্ষমতা এবং যাবতীয় সুযোগ সুবিধার ত্যাগ করতে সে এক মুহূর্ত ভাবে না। তার এই রাজদ্রোহ আসলে বিবেকের জাগরণ। অসাধারণ। সে বুঝতে পেরেছে যে রাষ্ট্র অন্যের গলা টিপে ধরে বড় হতে চায়, সেই রাষ্ট্রেরও আসলে কোনো প্রকৃত মুক্তি নেই। আচ্ছা, অভিজিৎ ওপর থেকে, মানে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে এই রাজদ্রোহ করছে, কিন্তু এর পাশাপাশি নিচে শিবতোরায়ের সাধারণ মানুষ একেবারে ধরুন তৃণমূল পর্যায় থেকেও ঘুরে দাঁড়াচ্ছে। হ্যাঁ, একেবারেই সাধারণ মানুষ। আর তাদের এই ঘুরে দাঁড়ানোর কৌশলটা একেবারেই ভিন্ন মাত্রার। এখানে আবির্ভাব ঘটছে শিবতোরায়ের আধ্যাত্মিক নেতা ধনঞ্জয় বৈরাগীর। ধনঞ্জয় বৈরাগী চরিত্রটি এই কাহিনীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের সবচেয়ে শক্তিশালী জায়গা। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? শিবতোরায়ের সাধারণ মানুষের মধ্যে যখন দিনের পর দিন ক্ষোভ জমছে, তারা যখন রাজার রক্ষীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাল্টা সহিংস আঘাত করার জন্য ফুঁসছে, রিভোল্ট করার জন্য তৈরি হচ্ছে, ঠিক তখন ধনঞ্জয় তাদের থামাচ্ছে। সে তাদের শেখাচ্ছে কিভাবে রাজার এই রাষ্ট্রিক মারকে ভয় না পেয়ে হাসি মুখে তা গ্রহণ করতে হয়। তার এই দর্শনটা শুনলে প্রথম একটু খটকা লাগে। সে বলছে মারকে যে ভয় পায়, মার তাকেই সবচেয়ে বেশি বাজে। একদম, খুব গভীর একটা কথা। সে তার অনুসারীদের পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে পাল্টা আঘাত করার কোনো দরকার নেই, বরং মনের ভেতর থেকে ভয়ের শেকড়টা উপরে ফেলতে হবে। যে ভয় পায় না তাকে আসলে কেউ শাসন করতে পারে না। এটাই তার মূল মন্ত্র। ধনঞ্জয় বৈরাগীর এই দর্শনটাকে যদি একটু ভিজুয়ালাইজ করা যায়, এটা অনেকটা স্রোতস্বিনী জলের মতো। একটা ধারালো তলোয়ার দিয়ে জলকে যতই আঘাত করা হোক না কেন, জলের কিন্তু কোনো ক্ষতি হয় না। বাহ, চমৎকার একটু উপমা। জল ঠিকই নিজের পথ করে পাশ দিয়ে বেরিয়ে যায়, বরং ক্রমাগত জলে আঘাত করতে করতে তলোয়ারের ধারই একসময় ভোঁতা হয়ে যায়। ধনঞ্জয় তার অনুসারীদের নিয়ে সোজা রাজার দরবারের দিকে হাঁটা দেয়। তার ভয়ডরহীন এই চলা দেখে রাজার প্রহরীরাও হতবাক হয়ে যায়। হ্যাঁ, প্রহরীরা বুঝতে পারে না এরা এমন করছে কেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে? একটা অত্যাচারী রাজার তো সেনাবাহিনী আছে, অস্ত্র আছে, শুধু ভয় না পেলেই কি অত্যাচার থেমে যায়? এর পেছনের মেকানিজমটা খুবই সূক্ষ্ম। এটাকে সরাসরি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। শারীরিক বা সামরিক শক্তির চেয়ে মানসিক শক্তি যে কত বড়, ধনঞ্জয় সেটাই প্রমাণ করছে। একটু ভেবে দেখলে বোঝা যায়,
একটা স্বৈরাচারী বা অত্যাচারী রাষ্ট্রের সবচেয়ে বড় মূলধন কি? সেই মূলধন হলো ভয়। একদম ঠিক। রাষ্ট্র চায় সাধারণ মানুষ সবসময় একটা ত্রাসের মধ্যে থাকুক, কারণ ভয়ের মাধ্যমে আনুগত্য আদায় করা সবচেয়ে সহজ। অর্থাৎ ভয়টাই হলো স্বৈরাচারীর কারেন্সি বা মুদ্রা। একেবারে সঠিক উপমা। আর ধনঞ্জয় ঠিক সেই কারেন্সির ভ্যালু বা মানটাকেই শূন্য করে দিতে চাইছে। ও আচ্ছা, মানে ভয়ের বাজার দরটাই শেষ করে দেওয়া। হ্যাঁ, সে জানে যদি একবার মানুষ ভয় পাওয়া বন্ধ করে দেয়, তাহলে রাজার ওই বিশাল সেনাবাহিনী, ওই অন্ধকার কারাগার, ওই রক্তচক্ষু সব কিছুই একেবারে অর্থহীন হয়ে পড়বে। রাজার ক্ষমতা তো আসলে মানুষের মেনে নেওয়ার ওপর নির্ভরশীল। ঠিক, মানুষ মেনে না নিলে তো আর ক্ষমতা থাকে না। মানুষ যখন বলে যে আমি আঘাত মেনে নিচ্ছি, কিন্তু আমাকে দিয়ে তোমার ইচ্ছা পূরণ করাতে পারবে না, তখন ওই শাসকের আর কিছুই করার থাকে না। ধনঞ্জয় আসলে রাজার অস্ত্রের বিরুদ্ধে নিজের অটল মানসিক শক্তিকে দাঁড় করাচ্ছে। সে গান গেয়ে গেয়ে বলছে যে সে রাজার এই মারকে ভয় পায় না, আর এই ভয় না পাওয়াটাই হলো তার সবচেয়ে বড় বিদ্রোহ। সে কেবল রাজার স্থূল ক্ষমতাকেই চ্যালেঞ্জ করছে না, বরং ক্ষমতার আসল ভিত্তিটাকেই ধরে নাড়িয়ে দিচ্ছে। তাহলে দিন শেষে এই পুরো ব্যাপারটার অর্থ কি দাঁড়াচ্ছে? কাহিনী জুড়ে আমরা দুটো সমান্তরাল বিদ্রোহ দেখতে পাচ্ছি। দুটো আলাদা ফ্রন্ট থেকে লড়াই। একদিকে আমরা দেখছি যুবরাজ অভিজিৎ, যিনি প্রাসাদের মোহ, রাজকীয় পরিচয় সব ত্যাগ করে পথে নেমেছেন। তিনি প্রস্তুত হচ্ছেন মুক্তধারার ওই লৌহ কঠিন বাঁধ ভেঙে ফেলার, চরম আত্মত্যাগের পথে পা বাড়াতে। প্রযুক্তি আর অহংকারের যে দানবীয় কাঠামো প্রকৃতির স্বাভাবিক প্রবাহকে রুদ্ধ করে দিয়েছে, নিজের প্রাণের বিনিময় হলেও সেটিকে ভেঙে তিনি প্রকৃতির হারানো স্পন্দন আবার ফিরিয়ে আনতে চাইছেন। একদম তাই, একটা ফিজিক্যাল কাঠামোর বিরুদ্ধে লড়াই। আর অন্যদিকে ধনঞ্জয় বৈরাগী তার অনুসারীদের নিয়ে নির্ভীক পায়ে এগিয়ে যাচ্ছেন অত্যাচারী রাজার মুখোমুখি হতে। মানুষের মনের ভেতর যে ভয়ের মানসিক বাঁধ রাষ্ট্র তৈরি করে দিয়েছিল, তিনি সেই অদৃশ্য বাঁধটাকেই ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। ঠিক, দুটো আলাদা পথ, একটা ফিজিক্যাল কাঠামোর বিরুদ্ধে, অন্যটা সাইকোলজিক্যাল কাঠামোর বিরুদ্ধে, কিন্তু তাদের গন্তব্য একই, শেকল ভাঙা এবং মানুষের মুক্তি। অসাধারণ বলেছেন। এই আলোচনা শেষে একটা বিষয় নিয়ে কিন্তু নতুন করে ভাবার অবকাশ তৈরি হয়। কি রকম? আজ এই 21 শতকে হয়তো আমাদের চারপাশে উত্তরকূটের মতো কোনো বিশাল লোহার তৈরি মুক্তধারার বাঁধ আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের আধুনিক জীবনে, আমাদের সমাজ ব্যবস্থায় আমরা এমন কি নতুন অদৃশ্য লোহার যন্ত্র বা বাঁধ তৈরি করেছি যা আমাদের স্বাভাবিক মানবতাকে রুদ্ধ করছে। এই যেমন, একটু উদাহরণ দেবেন? যেমন ধরা যাক আমাদের আজকের দিনের ডেটা বা তথ্য প্রবাহর কথা। চারপাশের এই যে অ্যালগরিদম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে অদৃশ্য জাল, সেটা কি এক ধরনের আধুনিক মুক্তধারার বাঁধ নয়? ও মাই গড, এটা তো কখনো সেভাবে ভাবিনি। এই প্রযুক্তিগুলো প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করছে আমরা কি দেখব, কি পড়ব, কার প্রতি সহানুভূতিশীল হব আর কাকে ঘৃণা করব। এগুলো কি নিঃশব্দে আমাদের চিন্তার মুক্ত প্রবাহকে, আমাদের স্বাভাবিক মানবতাকে রুদ্ধ করে দিচ্ছে না? একদমই তাই, আমরা তো নিজেদের অজান্তেই বন্দী হয়ে যাচ্ছি। রাজা রণজিৎ যেমন জল আটকে ক্ষমতা দখল করেছিল, আজকে হয়তো তথ্য আটকে বা ফিল্টার করে আমাদের মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা হয়তো ভাবছি আমরা স্বাধীন, কিন্তু আসলে আমরা এক বিশাল ডিজিটাল উত্তরকূটের বাসিন্দা হয়ে গেছি, যেখানে আমাদের অজান্তেই আমাদের চিন্তার উৎস থেকে আমাদের বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। অসাধারণ একটা চিন্তার খোরাক। আধুনিকতার এই চকচকে আবরণের নিচে সোশ্যাল মিডিয়ার ফিড আর অ্যালগোরিদমের আড়ালে সেই পুরনো লোহার দানবটাই হয়তো নতুন কোনো রূপ নিয়ে আজও আমাদের মনের পাহাড়ি ঝর্ণাটাকে আটকে দাঁড়িয়ে আছে। প্রশ্নটা হলো, আমাদের ভেতরের সেই মুক্তধারা কি কখনোই অদৃশ্য অ্যালগোরিদমের চোয়াল ভেঙে নিজের পথ খুঁজে নিতে পারবে, নাকি আমরা এই নতুন যন্ত্ররাজদের বন্দনায় অন্ধ হয়েই থাকব? এটা সত্যি গভীর একটা ভাবার মতো বিষয়। আজকের এই বিশ্লেষণটা আমরা এখানেই শেষ করছি, এই আশা নিয়ে যে এই প্রশ্নগুলো আপনাদের মনেও একটা দীর্ঘস্থায়ী অনুরণন তৈরি করবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।